জিহ্বা পুরা কালা, আমার নখ টক কিন্তু সব পড়ে গেছিলো, আমার একটা ভুরু ছিল না, চোখের কোনো পিসি ছিল না, আমার হাতের কোনো পশম মানে কিছু ছিল না, নাথিং। কষ্টের একটা জার্নি ছিল, কিন্তু ছোটবেলা থেকে বলতে গেলেও যে আমি আমার জীবনে মানে হ্যাপিলি কিছু পাই নাই, সবসময় স্যাড স্যাড স্যাড। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, বাবার সাথে আমি কথা বলবো না। এবার যদি বেঁচে ফিরি হ্যাঁ, তাহলে এই কাজটা করব, এবং সেই কাজটা করা হয়েছে কিনা? জি, এটা আমার মনে হয়েছে যে এবার যদি বেঁচে ফিরি আমি কখনোই নামাজ ছাড়বো না। কার একটু মাথার উপরে হাত রাখা, হাতের উপরে একটু হাত রাখাটা আপনার এই ক্যান্সার জার্নি জয়ের তার ছিল, শত্রু হিসেবে কাজ করেছে? সে আমার ব্লাডের কেউ না, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বা বন্ধু, যেটাই বলেন না কেন। এই জীবনে আসলে কেমন একজন মানুষ চান? এই জীবনে আমি মেহেদী হাসানের মতোই একজন ভালো মানুষ চাই। আমি আমার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে তাহি। আমরা তাহির থেকে জানতে চাই ক্যান্সার কিভাবে ধরা পড়লো এবং কবে প্রথম জানতে পারলেন যে আমার ক্যান্সার হয়েছে? মানে এই জার্নিটা আমার জন্য খুবই প্যাথেটিক ছিল, যেহেতু আমি একটা ব্রোকেন ফ্যামিলিতে বিলং করেছি। সো আমার জন্য জার্নিটা 8-10টা মেয়ের মতোই সেই জার্নি ছিল না, আমার জার্নিটা সম্পূর্ণই একটা ডিফারেন্ট এবং প্যাথেটিক জার্নি ছিল। তো বিষয়টা হচ্ছে আমার চোখে সমস্যা হয়, আমার চোখ থেকে পানি পড়তো। আমার যে ক্যান্সারটা ছিল এটা আমি বলে নেই, এটা ছিল নন হজকিং লিম্ফোমা। এটা আমার ডান চোখে হয়েছিল, মানে যেটাকে বলে চোখের ক্যান্সার বা যেটাই বলেন না কেন। সো ফার্স্টে আমার চোখ থেকে পানি পড়তো, তো এটা দীর্ঘদিন 9 মাস। সো এই 9 মাসের যে জার্নিটা, এটা ক্যান্সারের জার্নি না, এটা চোখের জার্নি। সো আমি বাংলাদেশের বড় বড় যত হসপিটাল ছিল, আই হসপিটাল থেকে শুরু করে ইস্পাহানি, ইউনাইটেড, কোনো হসপিটালই বাদ দেয় নেই, এবং যত বড় বড় ডক্টর ছিল সবাইকেই দেখিয়েছি। তারা আমাকে শুধু অ্যান্টিবায়োটিক লিখতো অ্যান্ড আমাকে বলতো চোখের করেন, চোখে গরম পানির সেক দেন। আমার চোখে ছিল টিউমার, যখন তারা গরম পানির সেক দিতে বলতো টিউমারটা আস্তে আস্তে ফুলতে থাকতো। অ্যান্ড আমাকে তারা কখনোই কোনো টেস্ট দেয়নি, এইটা আমার কষ্টের জায়গা। আমি এবং ডক্টরকে বলেছিলামও আই হসপিটালে, আমার মনে আছে, যে আপনারা আমাকে কেন টেস্ট দিচ্ছেন না, আপনারা বলেন যে 1 মাস এই অ্যান্টিবায়োটিক খাও, 1 মাস পরে দেখা করো। যখন দেখা করি আমার চোখের কোনো মানে মানে সুস্থতা না, কিছুই না, আগের মতো এবং আগের থেকে আরও বেশি খারাপ পর্যায়ে যাচ্ছে, আপনারা কেন টেস্ট দেন না? তখন আমাকে এভাবেও বলেছে যে তুমি ডক্টর নাকি আমি ডক্টর। তখন ওই মুহূর্তে তো আসলে কিছু বলার থাকে না, তারা যেটা বলে সেটাই আমার শুনতে হচ্ছে। এবং আমি চিন্তা করি যে আমি ইন্ডিয়াতে ডক্টর দেখাবো, এবং ওই মুহূর্তে আমি ইন্ডিয়ার কোনো ভিসাও পাচ্ছিলাম না, তো কি আর করার, বাংলাদেশেই ট্রিটমেন্ট নিতে হচ্ছিল, এবং তারা যেটা বলছিল আমার সেটাই করতে হচ্ছিল। তো একটা সময় গিয়ে হয় কি, আমার চোখটা পুরো বন্ধ হয়ে যায়, আমার এই যে ডান চোখ, আমি কিছুই দেখি না। যখন আমি মানে কিছুই দেখি না, তখন আমি অনেক ক্রেজি হয়ে যাই যে হোয়াট ইজ দিস, আমার সাথে কি হচ্ছে। তখনও তারা আমাকে কোনো দেয় না, মানে টেস্ট দেয় না। তারপরে একজন আমাকে সাজেস্ট করে ভীষণ আই হসপিটালে যাওয়ার জন্য। ওইখানে ডক্টর আবিদ আকবর নামে একজন ডক্টর, উনি আমাকে দেখেই বলেছে যে আপনার তো টিউমার হয়েছে, এবং তারা আমার আগের যে প্রিসক্রিপশন এগুলো দেখে বলে যে এরা তো আমার সিনিয়র ডক্টর এবং বড় বড় ডক্টর, আপনাকে কোনো টেস্ট দেয়নি। এবং সে খুবই অবাক যে আপনাকে সিরিয়াসলি কোনো টেস্ট দেয়? অবশ্যই না বলে, এবং আপনাকে দেখেও বলে নাই যে আপনার চোখে টিউমার? অবশ্যই না, বলছে আপনার টিউমার হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা টেস্ট করি। আমরা আর সময় নিতে চাইনি, পরের দিনই আমরা অপারেশনে চলে যাই। একটা নর্মাল অপারেশনে লাগে 1.5 ঘন্টা, আমার কিন্তু 3.5 ঘন্টা সময় লেগেছিল। মানে এত ব্লিডিং হচ্ছিল, তারা মানে একটু টাইম নিয়ে নিয়ে করছিল। অপারেশন করার পরে ওনারা আমার ফ্যামিলি মেম্বার্সকে যেটা জানালো যে আমাদের কাছে টিউমারটা ঠিক লাগছে না, আমরা এটাকে বায়োপসি করতে চাই। আমরা বললাম ওকে ফাইন। দেন আমাকে বাসায় নিয়ে আসা হয়, এবং আমার বায়োপসি রিপোর্ট 3 দিনে দেওয়ার কথা, সেই জায়গায় আমি রিপোর্ট পাচ্ছি না 15 দিনও। তারপর 1 সপ্তাহ পর মোটামুটি আমার অপারেশন পরপরই যখন আমার এটা খোলা হয়, মানে যেটা ব্যান্ডেজ যেটাকে বলে, তো ব্যান্ডেজটা খোলার পরেই আমি চোখে একদম স্বাভাবিক দেখি এবং আগের মতো, এবং আমি তো খুশি হয়ে যাই যে আলহামদুলিল্লাহ যে আমি সুস্থ এবং স্বাভাবিক। এবং ক্যান্সারটা তো আমার মানে ব্রেনেই কেন, আমার কখনো আশেপাশেই আসে নাই যে এই জায়গা থেকে আমার ক্যান্সার হতে পারে। 15 দিন পর যখন আমার বায়োপসি রিপোর্ট আসে, তখন আমার ফ্যামিলি মেম্বার্স দেখে যে ক্যান্সার, এবং এই বিষয়টা আমাকে বলে না। সবাই আলাদাভাবে কথা বলে, দরজার বাইরে গিয়ে কথা বলে, অন্য রুমে গিয়ে কথা বলে, কিন্তু আমি জানতে পারি না। তাদের এই অ্যাক্টিভিটি দেখে আমার মনে হলো যে সামথিং রং। তারা আমাকে কিছুই বলে না, এবং আমি জিজ্ঞেস করলাম আমার বড় বোনকে যে কী হয়েছে, বললো যে নাথিং সিরিয়াস ইস্যু, তুমি রিল্যাক্সে থাকো।
পরে যখন ওরা সবাই চলে যায় এবং আমি এটা নোটিস করেছি যে ওই রিপোর্টটা কোথায় রাখে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রিপোর্টটা যেখানে রেখেছে, আমি বাসায় একা ছিলাম, ওই রিপোর্টটা বের করে আমি একা একা আর কি গুগল করি, তারপর দেখলাম যে আমার ক্যান্সার। এবং ওই মুহূর্তে আমি এটা দেখে নিতে পারিনি, যেহেতু 9 মাস আমি বাংলাদেশে ঘুরে একটা ভালো ট্রিটমেন্ট পাইনি, সেই জায়গায় ক্যান্সার, এটা আমি কিভাবে বিশ্বাস করব। তখনও আমি স্ট্রং যে না, কিছুই না, রিপোর্টটা একদমই ভুল আসছে, এটা হতেই পারে না। এবং আমাকে যখন অপারেশন করে আমার ওই ডক্টর, আই হসপিটালের যিনি আবিদ আকবর স্যার, উনি আমাকে বলেছিল যে আল্লাহ মাফ করুক, আল্লাহ চাইলে মানে আল্লাহ যা চায় তাই হয় আমাদের জীবনে, কিন্তু যদি এটা আগে আমরা মানে ফাইন্ড আউট করতে পারতো কোনো ডক্টর, আমার হয়তো ক্যান্সারটা হতো না বা এত দূর গড়াতো না। যেহেতু 9টা মাস এটা হচ্ছে আমার চোখের ভিতরে ছিল, এবং আমার যে ক্যান্সারটা ছিল এটা অনেক বেশি এগ্রেসিভ ছিল, খুব দ্রুত ছড়ায়, ব্লাডের সাথে খুব দ্রুত ছড়ায় যায়। তো আমার ফার্স্ট স্টেজ থাকার কারণে এটা আর ছড়াতে পারে নাই। তারপর যেটা হলো, আমি আবারও ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি। দেন আমার ইন্ডিয়ার ভিসা চলে আসে 3 দিনে, মেডিকেল ভিসা। তারপরে আমি বোম্বেতে চলে যাই একদম, ওইখানে একটা প্রাইভেট হসপিটালে আমি ডক্টর দেখাই। ডক্টরের নাম ছিল ডক্টর আদভানি স্যার, উনি 50 বছরের এক্সপিরিয়েন্স, ওনাকে আমি ডক্টর দেখাই। ওইখানে বাংলাদেশে যে যে টেস্টগুলো করাই, বায়োপসি থেকে শুরু করে পেট স্ক্যান, অল এভরিথিং আমি বোম্বেতে করাই। করার পর আমার একদিন পরেই রিপোর্ট চলে আসে, দেখলাম যে সেম ফার্স্ট স্টেজ এবং আমার ক্যান্সার। ওই মুহূর্তটা আসলে নেওয়ার মতো ছিল না, যেহেতু সাথে আমার তখন কোনো ফ্যামিলি মেম্বার্স ছিল না, মানে আমার সাথে আমার একটা বান্ধবী যায়, ওর কাছে আমি আসলে থ্যাঙ্কফুল যে ওই মুহূর্তে যাওয়ার মতো কেউ ছিল না, কারণ ভিসা একটা ইস্যু। যেটা হয় এটা দেখার পরে আর কি আমরা লেন্দি করতে চাচ্ছিলাম না, যে ঠিক আছে আমরা ক্যান্সারের ট্রিটমেন্টটা স্টার্ট করতে চাই, এবং আমি তো তখন সুস্থ এবং স্বাভাবিকভাবে। তো আমার ফার্স্ট ক্যামো পরের দিনই তারা বললো যে আমার 6টা ক্যামো লাগবে, এখান থেকে আপনি ফার্স্ট একটা ক্যামো দিয়ে যাবেন, এবং যেহেতু 21 দিন পর পর একটা ক্যামো, সো এতদিন বোম্বে সো এক্সপেন্সিভ, সো এখানে তো আমার এতদিন থেকে আমার ট্রিটমেন্ট করাটা আসলে সম্ভব না। তখন ওনারা বলে যে একটা ক্যামো এখানে দেন, বাকিগুলো আপনারা কিনে নিয়ে যান, বাংলাদেশে দিবেন। ওকে ফাইন। তো আমি যখন ক্যামোটা দেই, ক্যামো দেওয়ার সাথে সাথে মানে যখন স্টার্ট করে তখন সাথে সাথে আমার শ্বাসকষ্ট উঠে যায়, এবং আমার অ্যালার্জি প্রবলেম, আমার পুরো শরীর জ্বলতে থাকে, পুরো শরীর লাল হয়ে গেছে। আমার ওই মুহূর্তে মনে হয়েছে যে আমার মনে হয় এখনই আমি মরে যাচ্ছি, আমি আর বাঁচবো না। মানে কেমনটা যাচ্ছিল শরীরের ভিতর থেকে, যে রগের ভিতর থেকে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছিল, ওই জিনিসগুলো আমি বুঝাইতে পারবো না। এবং আমার বান্ধবী আমাকে দেখে, মানে আমার ওই অবস্থা দেখে ও কান্না করে দিছিল, চোখের সামনে ও কান্না করতেছে। আমি তো ভাবছি আমি গন, আমার আর কিছু করার নাই। ওনারা তাড়াতাড়ি বললো যে সেন্সিটিভ পেশেন্ট, সো ক্যামো বন্ধ করে রাখেন। তারপর ক্যামো বন্ধ করলো, আমাকে অক্সিজেন দিল, তারপর আমার শ্বাসকষ্ট আস্তে আস্তে ঠিক হলো, তারপরে আমাকে অ্যালার্জির ইনজেকশন দিল, এগুলো আস্তে আস্তে ঠিক হলো, দেন আবার ক্যামো স্টার্ট করলো। দেন ক্যামো, আমার একটা নর্মালি একটা মানুষকে ক্যামো দিতে 6 ঘন্টা 7 ঘন্টা লাগে, যদিও এক একজনের ক্যান্সার এক এক রকম, সেই জায়গায় আমার ক্যামো দিতে লেগেছিল 9 ঘন্টা। সো এই ক্যামো দেওয়ার পর তারপর তো স্বাভাবিক একদম বেডে পড়ে গেলাম। তারপরে কোনোভাবে আর কি হোটেল রুমে যাই। তারপর 2 দিন পরে আমাদের বাংলাদেশের ফ্লাইট, সো ওইখান থেকে অনেক কষ্ট করে বাংলাদেশে আসি। এই তো তারপর তো আমার এই ক্যান্সারের জার্নিটা শুরু। 21 দিন পর পর কেমোথেরাপি, এবং এই যে 21টা দিন একটা কেমো শেষ হওয়ার পরে আমার শরীরের যে কন্ডিশন বা কেমোর যে সাইড এফেক্ট, এটা আমি এক্সপ্লেন আপনাদের করতে পারবো না। মানে এতটা পেইনফুল, মানে তখন আপনার ফিল হবে, যার হয়নি সে আসলে বলতে পারবে না। তখন আপনার ফিল হবে যে এই কেমোথেরাপির কষ্টের থেকে আপনি মরে যান, আপনার মরে যাওয়া উচিত। এই কষ্ট আসলে নেওয়ার মতো না। মানে কেমো দেওয়ার পর 13-14 দিন আপনার পুরো শরীর জ্বলতে থাকবে, পুরো পেইন, ওই ব্যথা কোনো কিছুর বিনিময়ে থামবে না, না মেডিসিন না ইনজেকশন, কোনো কিছু না। এটা বলেই দিছে যে এটা আপনার হজম করতে হবে, কিচ্ছু করার নাই। এবং সাথে আপনার বমি, মানে যত ধরনের মানে আছে, পুরো মুখ তো ঘা হয়ে যেত, আমি কোনো কিছু খেতে পারতাম না। আমি শুধু লিকুইড খেতাম, তাও তো আমার তিতা লাগতো, আমি বমি করে ফেলে দিতাম, কোনো কিছুই খেতে পারতাম না। এবং ব্যথা শুধু তখনই একটু মানে কমে থাকতো, যে কাপড় গরম করে শুধু শরীরে যদি একটু সেক দিতাম তাইলে, তাও যদি এক জায়গায় ব্যথা হতো বোঝানো যেত। আমার ব্যথা হতো বুকে, পিঠে, কোমরে, মানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হতো। কয়টা কাপড় হচ্ছে আপনি সেক দিবেন, একটা জায়গায় হইলে ঠিক আছে, ওই সেক দিলে টেম্পোরারি কিছুক্ষণ আমার ব্যথাটা কমে থাকতো, তারপরে আবার যেরকম ব্যথা সেরকম।
ব্যথার কোনো মানে ব্যথা কমতো না। তাই এই এই তীব্র যে ব্যথার যে যাত্রা, আসলে ওই সময় কি মনে হতো যে পাশে কে থাকলে পরে, আপনি যেহেতু ব্রোকেন ফ্যামিলির কথা বললেন, ওভাবে কেউ হয়তো পাশে ছিল না, কে পাশে থাকলে পরে মনে হচ্ছে একটু ভালো লাগতো, একটু সাহস পেতাম? আমার মানে একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন ফিল করে যে তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ, তার ফ্যামিলি মেম্বার্স আশেপাশে থাকো। কারণ ওই সময় প্রতিটা মুহূর্তেই মনে হতো যে আমি বাঁচবো না, আমি মরে যাব। আর যখন একটা মানুষ ফিল করে যে আমি বাঁচবো না, তখন মানুষ এক্সপেক্ট করে তার কাছের মানুষ, তার ফ্যামিলি মেম্বার্স, তার ব্লাড কানেকশন মানুষজন তার আশেপাশে থাকুক, কখন যেন মরে যায়, অ্যাটলিস্ট মরে যাওয়ার আগে যেন তাদের মুখটা দেখতে পারি, এইটা আমি এক্সপেক্ট করতাম। এবং প্রতিনিয়ত আমার এটা ফিল হতো যে আমার পাশে আমার বাবা নেই কেন, আমার পাশে আমার মা নেই কেন, আমার পাশে কাছের মানুষরা নেই কেন, এটা আমার ফিল হতো। আমি শুরুতেই বলেছিলাম ব্রোকেন ফ্যামিলি, যেহেতু আপনি এই প্রশ্নটা আমাকে করলেন, সেটা হচ্ছে যে আমার মা নেই, আমার স্টেপ মম আছে। আমার বাবা ফার্স্ট ক্যামো এবং সেকেন্ড ক্যামোতে ছিল, এবং লাস্টের যে ক্যামোগুলো, এই ক্যামোতে সে আসেনি। এবং রিজন হিসেবে যেটা দেখিয়েছে যে আমার যে স্টেপ মম, সে তাকে আসতে দেয়নি। এবং সেও ওই যে আমার যে মা, মানে আমি তো তাকে মাই ডাকি, আমার জন্মের পর থেকে আমি তাকে মা মা ডাকতাম, বা তার কাছেই যতটুকু বড় হওয়ার হয়েছিলাম, সেও কিন্তু দেখতে আসেনি। সো আব্বা বলল যে মা আসতে দেয় না, বাড়িতে তাকে কে দেখবে, আমাদের বাড়িতে মোটামুটি কাজের লোক আছে, বাড়ি দেখার মতো বহুত লোক আছে, আসতে চাইলে আসতেই পারতো। এবং সে যদি চাইতো মাকে আমার কাছে অ্যাটলিস্ট রাখতে পারতো, অ্যাটলিস্ট খাবার তো ঠিক মতো দিতে পারতো, অ্যাটলিস্ট এক গ্লাস পানি তো দিতে পারতো। আমার কষ্টের জায়গাটা ওইখানে, যখন আমি ব্যথায় কাতরাতাম, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, বোনরা ঢাকাতে ছিল, ওদেরও চাকরি আছে, ওদেরও জব আছে, 24 ঘন্টা আপনার সাথে কে থাকবে? একমাত্র আপনার মা থাকবে, একমাত্র আপনার মনের মতো যদি মানে আল্লাহ চাইলে যদি পার্টনার থাকে, সেই পার্টনার থাকবে। সব পার্টনারও কিন্তু থাকবে না। ক্যান্সারে এমনও আমাদের অনেক আছে যে ক্যান্সার দেখে বাঁচবে না, চলে যায়। আমারও আত্মীয় স্বজন এরকম করেছে, কিন্তু আমি তাদেরকে পাইনি। আমি এই জায়গাটা আমার অনেক কষ্টের একটা জায়গা। আমার প্রতিনিয়ত আমি তো কাতরাতাম, আমার চোখ থেকে পানি পড়তো, আর এইটার জন্য আরও বেশি আমি মেন্টালি স্ট্রং ছিলাম যে হ্যাঁ, আমার যুদ্ধ করতেই হবে, আমি চেষ্টা করব, আমি পারবো, আল্লাহর উপর ভরসা ছিল আমার। কিন্তু আমি তাদেরকে পাইনি, এটা আমার অনেক বেশি কষ্টের জায়গা। এবং আমার তখন ফিল হয়েছিল যে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি কখনোই তাদের সাথে কথা বলবো না। মানে এরকম একটা ফিল যে আমার বাবার সাথে আমি কথা বলবো না, কারণ তারা চাইলেই আমার কাছে আসতে পারতো। যে আমি পানি চেয়ে পানি পাই নাই, এইটা আমার এখনও ফিল হয়। আমি যখনই এটা ভাবি, তখনই আমার 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 অনেক অনেক কষ্ট হয়। এটা আমি বুঝাতে পারবো না যে আমি এক গ্লাস পানিও পাই নাই। মানে ওই জায়গায় আমি বলতে পারবো না, আমি অনেক স্যাড হয়ে যাচ্ছি, আমার কান্না চলে আসতেছে। তো ওই মুহূর্তে আব্বাকে যখন বলতাম, আব্বা, আমি তো ঠিকভাবে ফোনেও কথা বলতে পারতাম না, তো আব্বা বলতো যে ঠিক আছে, ধৈর্য ধরো, তোমার জন্য দোয়া করি, নামাজ পড়ি, মা তুমি সুস্থ হয়ে যাবা। কিন্তু আমি পাশে তো পাই নাই। আমি আসলে এই জার্নি তো অনেক কষ্টের একটা জার্নি ছিল, কিন্তু ছোটবেলা থেকে বলতে গেলেও যে আমি আমার জীবনে মানে হ্যাপিলি কিছু পাই নাই, সবসময় স্যাড স্যাড স্যাড, সেটা ফ্যামিলি বলেন। এবং আমি সব থেকে মনে করি যে ফ্যামিলির কষ্টের থেকে, ফ্যামিলির ডিপ্রেশনের থেকে পৃথিবীতে আর কোনো ডিপ্রেশন বড় হতে পারে না। প্রত্যেকটা মানুষের, আমি জানি না, আমার এটা মনে হয়েছে যে আমি ফ্যামিলি থেকে যে কষ্টটা পেয়েছি, হয়তো এটা আল্লাহ লিখছে তাই হয়তো হয়েছে। চেষ্টাও থাকতে হবে। আমাদের ধর্মে আছে বা হাদিসে আছে যে চেষ্টা করলে ভাগ্য নাকি বদলায়। হ্যাঁ, সো চেষ্টাও থাকতে হতো। বাবা চাইলে এতটুকু করতেই পারতো, আম্মাকে আমার ক্যান্সারের জার্নিটুকু, সময়টুকু অ্যাটলিস্ট আমার কাছে রাখতে পারতো। আব্বা যদি তাকে ধাবর দিত, বলতো যে না তোমার যেতে হবে, বা আমি যদি তার সন্তান হতাম, সে কি আমার কাছে আসতো না? তার মেয়ে ক্যান্সারে, সে বাঁচবে কি বাঁচবে না সেটারই তো ঠিক ছিল না। সে অ্যাটলিস্ট আসতে পারতো, সে আমার কাছে থাকতে পারতো। সে কাজটা তো সে করে নাই। এটা তো আমার অনেক বড় একটা কষ্টের জায়গা। কিন্তু সুস্থ হওয়ার পর সেটা আসলে ধরে রাখতে পারিনি। বাবা মুখের দিকে তাকায় মা বলে হাসি দিলে আসলে স্বাভাবিক হয়ে যেতেই হয়েছে, যেটা সিচুয়েশন বলেন বা যেটাই বলেন না কেন। সো জার্নিটা অনেক প্যাথেটিক ছিল। তো এইভাবে করে আমি 4টা কেমো দেই, 4টার পরে আমি আসলে ক্লান্ত হয়ে পড়ি যে না, আমি আর নিজের সাথে ফাইট করতে পারছি না, আমার শরীর আর নিতে পারছে না, আমার মানে এত পেইন আমি আর সহ্য করতে পারতেছি না, আমি মরে যাই, আমি আর কেমো কন্টিনিউ করবো না, আমি বেঁচে থাকলে থাকবো, না থাকলে আমি এই পর্যন্তই আমার জার্নি। তখন হচ্ছে আমি ইন্ডিয়াতে কথা বলি ডক্টরের সাথে, ওনারা বলছে যে এটা একটা কোর্সের মতো, আপনি যে 4টা কমপ্লিট করলেন, আপনি যদি 6টা কমপ্লিট না করেন, তাহলে এই যে 4টা দিলেন, এই 4টাতে মানে আপনার কোনো কিছুই হবে না। সো এটা আপনার কোর্স, এটা আপনার কমপ্লিট করতেই হবে।
এবং আমার অফিসিয়াল মানুষজন, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বোনরা সবাই বলেছে যে এত কষ্ট করলা, কিন্তু মনের যে একটা ডাক আসে উপর থেকে যে না তুই আর পারবি না, একটা খারাপ কিছু হবে, যেটা আগে থেকেই ফিল করছিলাম যে না আমার সাথে একটা খারাপ কিছু হবে। 4টা কেমোতে মোটামুটি এই কষ্ট এই জার্নি দিয়ে কোনোভাবে আসছে, 4টার পর আর পারতেছিলাম না। পরে এভাবে করে যখন 6টা দিলাম, এই প্রত্যেকটা কেমোতেই কিন্তু আমার এরকম হচ্ছিল, এই যে 12 দিন 13 দিন এইভাবে কিন্তু আমি বিছানায় পড়ে থাকতাম, উঠতে পারতাম না, ঘা হয়ে গেছে মুখ, জিব্বা পুরা কালা, আমার নখ টক কিন্তু সব পড়ে গেছিলো, আমার একটা ভুরু ছিল না, চোখের কোনো পিসি ছিল না, আমার হাতের কোনো পশম মানে কিছু ছিল না, নাথিং। এবং লাস্টে যেটা হলো যে কেমো দিতে দেওয়ার সময় চলাকালীন অবস্থা আমার যখন চুল পড়ে যাচ্ছিল, মানে ঘুম থেকে উঠতাম দেখতাম বিছানার সাথে আমার চুলগুলো লেগে আছে, আমি তো এটা আমি আয়নার সামনেই যেতাম না, মানে যখন দেখলাম যে বিছানা থেকে উঠি আমার সব চুল বিছানায় মানে পড়ে যাচ্ছে, চিরুনি দেই চিরুনির সাথে সব চুল চলে আসতেছে, ওই যে সিনটা ওই যে সময়টা এটা আপনাকে বুঝাইতে পারবো না আমি, আমার কি হচ্ছে মানে কেন এরকম কেন, মানে এটাই কি হওয়ার ছিল। তখন তো আস্তে আস্তে পরে সব চুল আমার পড়ে যায়, কিছু করার নাই, তবে আল্লাহর উপর অনেক ভরসা ছিল। পরবর্তীতে এভাবে করে 6টা কেমো যখন শেষ করি, লাস্ট মুহূর্তে এসে আর সুস্থ হচ্ছিলাম না। এই সময় একটা বড় সড়ো ধাক্কা খেয়েছিলাম আমি এবং আমার ফ্যামিলি, এবং আপনারা সবাই জানেন ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক বেশি ব্যয়বহুল। সো আমাদের ফ্যামিলি বলেন বা আমরা যতটুকু ছিলাম জানি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মোটামুটি ক্যাপাবল ছিলাম, যেহেতু আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। কিন্তু একটা সময় গিয়েও আমরা টাকার কাছেও হেরে যাই, বড় একটা অ্যামাউন্ট, ছোট্ট একটা অ্যামাউন্ট দরকার ছিল, সেটার জন্য আমার কাছের মানুষজনের কাছেও আমি কিন্তু পাইনি এই ক্যান্সার জার্নিতে, এবং অনেক আত্মীয় স্বজন এমন হয়েছে যে আমার সাথে কিন্তু যোগাযোগও বন্ধ করে দিয়েছে যে ও তো বাঁচবে না। এবং আরও আশেপাশের মানুষজনও কাছ থেকে শুনছি, ড্রেক আমাকে বলেনি কিন্তু এর কাছে বলছি, এ আর কাছে বলছে, আইসা আমাকে বলে যে তোমার কথা তো বলে যে তুমি তো বাঁচবা না, সো তোমার সাথে ভালো সম্পর্ক রেখে বা তোমার পিছনে ইনভেস্ট করে কি লাভ হবে। তাই আমরা আসলে এই ধরনের কথা সিনেমাতেই দেখি যে আসলে ও তো বাঁচবে না, ওর পেছনে ইনভেস্ট করে কি হবে, কিন্তু ব্যক্তি জীবনে মনে হয় যে মানুষ এরকম হতে পারে, সেটি খুবই ভাবনার বিষয়। এটা তো আমার কল্পনাই ছিল না। অনেক নেতিবাচক কথার মধ্যে কোনটা মনে হয় যে কার একটু মাথার উপরে হাত রাখা, হাতের উপরে একটু হাত রাখাটা আপনার এই জয়ের শত্রু হিসেবে কাজ করেছে? সে আমার ব্লাডের কেউ না, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বা বন্ধু যেটাই বলেন না কেন, ও একমাত্র ব্যক্তি ছিল যে পৃথিবীতে যা হয়ে যাক নেভার এভার আমি ওর জন্য লড়বো, আমি ওর জন্য যা করার করব, মানে তাতে যদি যা করতে হয় ও করেছে আমার জন্য, সেটা ক্যান্সারের শুরু থেকে জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওর ব্লাডই আমার শরীরে। ওর নাম হচ্ছে মেহেদি হাসান, এবং থ্যাংক ইউ সো মাচ, আমি ওর কাছে কৃতজ্ঞ। এবং আল্লাহ না চাইলে আমি সুস্থ হতাম না, তবে হিল্লা হিসাবে, যেটা গ্রামের ভাষায় বলে থাকে, হয়তো অনেকেই কথা বুঝবে কিনা আই ডোন্ট নো, কিন্তু হিল্লা হিসাবে যতটুকু করার সম্পূর্ণ ক্রেডিট আমি ওকে দিতে চাই। ওর কাছে আমি একদম আমার এই জীবনটা মানে আমি ওর কাছেই কৃতজ্ঞ। ও যদি না থাকতো আমি জানি না কিভাবে লড়াই করতাম। মেন্টালি স্ট্রং ছিলাম ঠিক আছে, কিন্তু সাপোর্ট দেওয়ার তো সব দিক থেকে সাপোর্ট দেওয়ার তো এরকম আমি একটা মানুষ পাইনি, যাদের থাকার কথা ছিল, যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা মা। আমার মা ছিল না আলাদা হিসেব, বাবা তো ছিল, সে তো আপনার কাছে থাকার, সেই বাবা মানে যে জন্ম দিয়েছে সেই ছিল না, আর ও তো আমার ব্লাডের কেউ না, সেই মানুষটা ছিল। তাইলে আমি ওর কাছে অবশ্যই কৃতজ্ঞ, তাই না? সো যেটা বলছিলাম, আমার লাস্ট 6টা কেমোর পরে যেটা হলো সেটা হলো যে আমি আর সুস্থ হচ্ছিলাম না, এবং এমন হয়েছে যে আমি বাথরুমের পাশেই বসে আছি, কয়েক সেকেন্ড পর পর, কয়েক ন্যানো সেকেন্ড পর পর আমার বমি হচ্ছিল। আমার 106 107 জ্বর হতো, সাথে বমি হতো, সাথে ডিসেন্ট্রি, অল এভরিথিং হতো, সাথে তো পেইন আসছে, এগুলো কোনো কিছু কম ছিল না। তো কোনো হসপিটাল থেকে ওই মুহূর্তে আমাকে ট্রিটমেন্ট করবে না, যেহেতু আমি ক্যান্সারের পেশেন্ট। আমাকে টেস্ট দিবে, টেস্টের রিপোর্ট আসবে, তারপরেই আমাকে ট্রিটমেন্ট। এবং যখন আমি টেস্ট করি, সেই টেস্টের রিপোর্ট পেতে আমার নাকি সময় লাগবে 4 দিন। সো আমি 12 দিন পরে আরও 4 দিন এই অবস্থা। সো এই জ্বর নিয়ে এই অবস্থায় জার্নিটা, ওফ গড। তারপরে যখন 4 দিন পর রিপোর্ট আসে, তো আমার ফ্যামিলি মেম্বার্সকে জানানো হয় যে সরি টু সে আমাদের আর কিছু করার নাই, ওর ব্লাড সেল কমে 2% চলে এসেছে, এবং একটা স্বাভাবিক মানুষের গায়ে ইনফেকশন থাকে 5%, সেখানে আমার ছিল 250। সো আমাদের আর কিছু করার নাই, আপনারা আল্লাহকে ডাকেন, আমাদের কিছু করার নাই। তখন কি অবস্থা হয় ওই মুহূর্তে,
আমারও মানে উপর থেকেই মনে হচ্ছিল যে আমারও ডাক চলে এসেছে, আমি আর বাঁচবো না, এই পর্যন্তই আমার জার্নিটা ছিল। তারপর আর কি করার, ওই যে মেহেদি যার কথা বললাম, ও বললো যে নেভার এভার, আমরা শেষ চেষ্টা করতেই পারি, আইসিইউ লাগলে আইসিইউ, যেটা লাগে সেটা করো। তো ওই মুহূর্তে আমাকে হচ্ছে যে স্পেশালিস্ট হসপিটাল সেখানে ভর্তি করা হয় এবং আইসিইউতে পার ডেতে 60,000 টাকা করে। সো ওইখানে আমার 8 দিন থাকতে হচ্ছিল। ওই সময় একটা টাকার ধাক্কায় পড়ি। তো যখন আমার ফ্যামিলি, এটা আমি পরবর্তীতে শুনতে পেরেছি, যখন আমার ফ্যামিলি মেম্বার্স কথা বলছিল যে আমার তো ট্রিটমেন্ট অনেক টাকা খরচ হয়ে গেছে, সো এত কম সময় এত টাকা কিভাবে অ্যারেঞ্জ করব, ট্রিটমেন্টটা মানে একটা মানে টানা হেস্টার ভিতরে যে আইসিইউতে মানে নিয়ে যাবে নাকি নিয়ে যাবে না, এই যে মধ্য দিয়ে গেল ফ্যামিলি মেম্বার্স, এটা কিন্তু হয়ে থাকে, এটা যে একটা ডিসিশন নেয়। তো ওই মুহূর্তে ও বলছিল যে আপনারা কি মানে এই সময় কি ডিসিশন নেওয়ার মতো অবস্থায় আছেন, মানে এইটা কি টাকা কোথা থেকে ম্যানেজ হবে, কিভাবে ম্যানেজ হবে, এটা কি এখন ভাবার সময়, টাকা কোথা থেকে ম্যানেজ হবে, কিভাবে ম্যানেজ হবে, সব কিছু আমি দেখছি, ওকে দ্রুত আইসিইউতে ঢুকান। কিন্তু যদি ইন কেস ওর কিছু হয়, তখন এইটা কখনো মানতে পারবো না যে সামান্য কয়টা টাকার কাছে, সামান্য কয়টা টাকার জন্য শেষ চেষ্টাটা আমরা করি নাই এবং তাকে বাঁচাতে পারলাম না। এতটা মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করলাম, সাপোর্ট করলাম, জার্নি করলাম, কষ্ট করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। তখন এই কথাটা ও বলেছিল এবং এটা আমি সুস্থ হওয়ার পর আমার ফ্যামিলি মেম্বার্সই বলেছিল যে তোর বন্ধু বা তোর শুভাকাঙ্ক্ষী এটাই বলেছিল যখন আমরা আলোচনা করছিলাম তোকে নিয়ে যে কি করব, এত টাকা এত কম সময়, বা ডক্টর যেহেতু বলেছে যে আইসিইউতে নিয়েও লাভ নাই, আপনারা আল্লাহকে ডাকেন, আর কিছু করার নাই আমাদের, তখন এই ছেলেটাই এটা বলেছিল। আর যখন আইসিইউতে আমাকে নিয়ে যায় এবং ঢুকানোর আগে আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে দেখা করার কথা ছিল, দেখা না করাই আমাকে ঢুকাই ফেলছে, এটা আমি মানতে পারছিলাম না যে আমি শেষ বিদায়টা দিতে পারি নাই। এটার জন্য আমার খুব আফসোস হচ্ছিল যে আমি তো আজকে মরেই যাব, তাহলে আমি শেষ যাওয়ার আগে আমি তাদের মুখ দেখলাম না, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বোনদের, আমার বন্ধু, আমার কাছের মানুষদের আমি দেখলাম না, এটার জন্য আমি অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছিলাম। তবে ওইখানে ঢোকার পরে পুরোই পরিস্থিতি আলাদা, শুধু মানে আল্লাহর নাম নিচ্ছিলাম এবং অনেক অনেক ভয় কাজ করছিল। একটা অনিশ্চিত যাত্রা ছিল সেই সময়। হ্যাঁ, অফকোর্স, কারণ আমি তো ওই সময় কি ঘুরে মনে নিয়েছিলাম। হচ্ছিল যে যদি এবার যদি বেঁচে ফিরি হ্যাঁ। তাহলে এই কাজটা করব, এবং সেই কাজটা করা হয়েছে কিনা? জি, এটা আমার মনে হয়েছে যে এবার যদি বেঁচে ফিরি আমি কখনোই নামাজ ছাড়বো না, এটা আমার মনে হয়েছে। এবং আমি চেষ্টা করব, চেষ্টা না, আমি পর্দাটা আমি করব, এটা আমার তো ওই মুহূর্তে মনে হয়েছিল এবং আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। হয়তো হঠাৎ করে আমরা এত বছর একটা জীবনে বিলং করেছি, তো হয়তো মানুষ অনেক কিছুই বলবে এই ভিডিওটা দেখার পর, আই ডোন্ট নো। একটা জীবনে যখন অনেক বছর আপনি বিলং করবেন, তারপরে আরেকটা জীবনে আপনি যেতে চাইলেই আপনি হুট করে পারবেন না, একটা সময়ের ব্যাপার, একটা সময়ের মধ্য দিয়ে আপনি যাবেন। সো আমিও চেষ্টা করি আস্তে আস্তে, ইনশাল্লাহ একটা সময় আমি একদম প্রপার যেটা করার সেটাই করব। তাই আপনার এর আগেও কিন্তু একটা জীবন ছিল, আপনি একজন লেডি বাইকার, আপনি খুব চমৎকার বাইক ড্রাইভ করেন। যখন বিছানায় শুয়ে থাকতেন, পড়ে থাকতেন, অবসাদে থাকতেন, বাইক মিস করতেন? অফকোর্স, এবং এমনও হয়েছে যে আমার রুমে, আমার বেডরুমের উপরে বড় করে বাইকের একটা হচ্ছে ইয়া লাগানো আছে, এটাকে আমরা কি বলি, শোপিস বলি, শোপিস না, এটাকে কি বলে, দেয়ালে আমরা লাগাই না, ফ্রেম টাইপের, এরকম। আমি তো বাইক চালাতে পারতাম না, আমার বাইকটা গ্যারেজে থাকতো, আমি আমার বাইকটাও দেখতে পারতাম না। বাইকের প্রতি আমার অসম্ভব ইমোশন কাজ করে, বাইকের প্রতি অসম্ভব মায়া আমার, যেটাই বলেন না কেন। মানুষের অনেক থাকে না প্যাশন, ফ্যাশন বা শখ, আল্লাহ যেটাই বলেন না কেন, আমার শুধু বাইকের প্রতি আর ট্রাভেল, আমার খুব ট্রাভেলের প্রতি আমি খুব ঝোঁক আমার, যে আমার মনে হয় যে সব কিছু ভুলে যাব, সব কিছু অর্জন করতে পারবো ঘুরতে গেলে, এরকম আমার ফিল হয়। আর বাইকের প্রতি তো ওই মুহূর্তে আমি ওইটা আর কি টাঙায় রাখছিলাম, যে আমি বাইকটা দেখতাম এবং আমার তখন তো মনে হতো যে আমি কখন আর বাইক চালাতে পারবো না, এটা ফিল হতো। এবং এই জার্নিতে আমি আপনাদেরকে বলতে চাই বা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের জীবনে, আমাদের এই চলার পথে সব থেকে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা আমাদের চলার পথে মানুষ চিনতে পারি না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা একদমই কি মানুষকে চিনতেই পারি না, এবং আমার এই জার্নিতে আমি মানুষ চিনেছি। এটা আমার মনে হয় এই জার্নিতে আমার সব থেকে বড় অর্জন, যে আমি মানুষ চিনতে পেরেছি, আমি বন্ধু চিনতে পেরেছি, আমার কাছের মানুষদেরকে চিনতে পেরেছি। এর থেকে বড় অর্জন আমার মনে হয় না আর কিছু হতে পারে।
কারণ আমি অনেক বড় একটা সার্কেল মেনটেন করতাম, আমার অনেক বড় বাইকিং কমিউনিটির সার্কেলটা অনেক বড় আমার। সো আমি আস্তে আস্তে এখন ওই জায়গাটা থেকে আস্তে আস্তে আমার সার্কেলটা খুবই ছোট করে ফেলেছি, কারণ আমি এই জার্নিতে শিখেছি কারা আমার কাছের মানুষ, কারা আমার আপন, কারা আমার পর, কারা আমার জন্য কি করেছে, কারা আমার দুঃসময় ছিল, কারা আমার ছিল না। সো মানুষ চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো থাকার জন্য আসলে জীবনে কত মানুষের দরকার হয়? খুব মানুষের দরকার নাই ভাই, বিলিভ ইট অর নট। আপনার মনের মতো, আপনাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো, আপনাকে সাপোর্ট করার মতো একজন মানুষই যথেষ্ট। শেষ বাইক চালিয়েছেন কবে? শেষ বাইক চালাইছি 1 সপ্তাহ আগে, যেহেতু নতুন করে সাইন করেছি, চলার পথে আমাদের কাজ করতেই হবে। এখন আমি ঘরে গুটিয়ে বসে থাকলে আমাকে কেউ এসে খাবার দিবে না। সো চলার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। সো এটার জন্য আমার বাইকিং কমিউনিটিতে যেতে হয় বা বাইক চালাতে হয়, বা যেটা অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে যেহেতু আছি, এতটুকু আমার করতেই হয়। ব্যক্তি জীবনে আপনি বলছিলেন যে আপনি সিঙ্গেল, এবং হ্যাপিলি সিঙ্গেল। হ্যাপিলি সিঙ্গেল। মেহেদীকে আপনার শুধুই বন্ধু না অ্যাজ এ শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, নট পার্টনার? পার্টনার। যদি এর বাইরে পার্টনার হওয়ার সুযোগ থাকে, এই জীবনে আসলে কেমন একজন মানুষ চান? এই জীবনে আমি মেহেদী হাসানের মতোই একজন ভালো মানুষ চাই, যার মন মানসিকতা থাকবে পিওর, যার চিন্তাধারা থাকবে সুন্দর, এবং যার কাছে কোনো স্বার্থ থাকবে না। আমি এই মানুষটার ভিতরে এরকম খারাপ কোনো কিছুই পাইনি আমার এই জার্নিতে। এই জার্নিতে তো ও জানতো না যে আমি বেঁচে থাকবো কি মরে যাবো, এবং আমার কাছে তো ওর কোনো বেনিফিট নাই, এবং আমি ওর ঘরের বউ না, আমি ওর গার্লফ্রেন্ডও না। কেন একটা মানুষ আপনার জন্য করবে? নিশ্চয়ই সে ভালো মানুষ, নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে একটা ভালো ফ্যামিলিতে বিলং করেছে, দ্যাটস ওয়াই তার চিন্তাভাবনা এরকম। সো পার্টনারের ক্ষেত্রে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, শুধু একজন ভালো মানুষ চাই সারা জীবন কাটানোর জন্য। অনেক টাকা পয়সা, অনেক স্বপ্ন পূরণ করতে হবে, নট লাইক দ্যাট। আমি আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করেছি। সো আমার এক্সট্রা কোনো চাহিদা নাই, আমার চাহিদা খুবই কম। কোন গানটা মাথার মধ্যে বাজতে থাকে অনেক বেশি? আচ্ছা, আমি আবারও ক্লান্ত পথচারী, এটা আমি অনেক বেশি শুনি, এবং এটাই আমার মাথায় বাজে অনেক সময়। এটা কি সুরে গাইতে পারবেন? আমি তো সিঙ্গার না। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। জীবন আমি পারছি না, আমার হয়তো দেখতে হবে লিরিক্সগুলো, দেন আমি বলতে পারবো। দর্শক, আমরা আসলে কথা বলতে বলতে একটা সময় ভারী হয়ে গিয়েছিলাম, তো মনে হয়েছে আসলে শেষের এই কথাগুলো বলে একটু হালকা হওয়া। তাই আসলে অনেক মেয়েদের অনুপ্রেরণা হয়ে কাজ করতে পারে যদি আপনারা মনে করেন ঠিক এইভাবে, যে জীবন মৃত্যু থেকে ফিরে আসা একটা জীবনের আবার নতুন যাত্রা, এবং তার মধ্যে যে অনেক কিছু শেখা, আত্ম উপলব্ধি করা, সেটাই যে জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য, সেটি বোধহয় তাহি খুব স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে গেছে। আপনার কথার ভিতরে একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে হয়তো এই ভিডিওটা দেখলে অনেকেই বলবে যে আপনি একেবারে কিউর হলেন, এই কথাটা আপনার হয়তো ভুল। সো এখানে আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি। ক্যান্সারটা বারবারই ফিরে আসে। এই মুহূর্তের জন্য কেমো শেষ করে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ, এখনের জন্য শুক্রিয়া জানাই, এবং ভালো আছি, সুস্থ আছি। তবে ক্যান্সার, ডক্টরও বলেছে ক্যান্সার কিন্তু বারবার ফিরে আসে। যার ভাগ্য খুব ভালো, তার হয়তো যদি লাক কাজ করে তাইলে হয়তো কখনো ফিরে আসবে না, তবে ক্যান্সার ফিরে আসার চান্সই বেশি। এবং সেকেন্ডবার ফাইট করতে, আল্লাহ মাফ করুক, ফাইট করতে পারবো কিনা আই ডোন্ট নো। তবে আমার 5 বছর হচ্ছে ট্রিটমেন্টের উপরে, ট্রিটমেন্ট না, এটা টেস্টের উপরে থাকতে হবে, এবং আমার কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়, খাবার দাবার থেকে শুরু করে অল এভরিথিং। এবং প্রতি 3 মাস পর পর আমার কিন্তু অনেকগুলো করে টেস্ট থাকে, ক্যান্সারের টেস্ট কিন্তু অনেকগুলো করে থাকে। সো এই মেসেজটাই সবাইকে দিতে চাই। আমাকে কিন্তু অনেকেই টেক্সট করে ক্যান্সারের বিষয়ে। সো একটু মেন্টালি স্ট্রং থাকতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে, খাবার দাবার চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দর্শক, আমরা আড্ডায় ছিলাম তাহির সাথে, তাহির গল্প শুনলাম। আশা করি তাহির গল্প অনুপ্রেরণা হয়ে কাজ করবে, শিক্ষা হয়ে কাজ করবে।